বশীকরণ কি সবাইকে করা যায়? বশীকরণ করতে গেলে প্রথমেই বলবো তাকে কিন্তু চিনতে হবে, সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক না থাকলে কিন্তু বশীকরণ হয় না। তার সাথে সম্পর্ক ছিল, কেটে গেছে, ব্রেকআপ হয়ে গেছে বা স্বামী স্ত্রীর সম্পর্ক, তখন কিন্তু বশীকরণটা হবে। এই বশীকরণে অনেক স্টেপ আছে। ধরুন স্বামীকে বশীকরণ করবে, তাহলে কিন্তু আচ্ছা, এমন কোন ক্লায়েন্ট আছে তোমার কাছে যে পরকীয়ায় যুক্ত বা লিপ্ত, সে তোমার কাছে এসেছে বশীকরণ করে দিতে? এরকম কোন ক্লায়েন্ট আছে বা এসছে তোমার চেম্বারে? একদম পেয়েছি। একজন আমাকে ফোন করে গত 4 মাস আগে, হাউ মাউ করে কাঁদছে, বলছে আমার মায়ের সাথে আমার হাজবেন্ডের সম্পর্ক আছে। এরকম শোনা যায়, কিন্তু এটা আমার কাছে আসবে আমি ভাবতে পারিনি। মানে এটা কি সত্যি? বলছে হ্যাঁ অবশ্যই সত্যি, আপনি যদি বলেন আমি সেটা প্রমাণও দেখাতে পারবো, এসএমএস গুলো দেখাতে পারবো যে আমার স্বামী, আমার মানে ওনার হাজবেন্ড যিনি ফোন করেছিলেন, ওর মাকে এসএমএস করছে। বলছে আপনার নিজের মা? বলছে হ্যাঁ আমার নিজের মা। বলছে আপনার সৎ মা নয় তো? বলছে না। এরকম সম্পর্ক আছে, ও দেখেওছে, এসএমএস গুলো সব দেখেছে, সম্পর্ক আছে, ওর মায়ের সাথে ঘুরতেও যায় লুকিয়ে। মানে এরকম অদ্ভুত, মানে শাশুড়ির সাথে জামাই, মানে এটা ভাবা, মানে পরকীয়া যে কত বেড়ে গেছে এটা তার প্রমাণ। একটা তিলক হয় খুব সম্ভবত, বশীকরণ তিলক বলে এরকম, সেটা নিয়ে তুমি যদি একটু বলো। তো এটা রাজ বশীকরণ তিলক, এবং সেটা উইথ গ্যারান্টি কাজ হবেই? একদম 100% কাজ হবে। দিদি, কারোর ওপর যদি ব্ল্যাক ম্যাজিক হয়, সে কি নিজে সেটা বুঝতে পারবে, মানে ফিল করতে পারবে? দেখো, ব্ল্যাক ম্যাজিক করলে তার সবসময় একটা টেনশন ঘুরে বেড়াবে, তার মনে হয় চারপাশ দিয়ে কেউ ঘুরছে, ঘুম হলে ঘুমোতে পারবে না, চোখের তলে স্পট পড়ে যাবে, রাতের দিকে ঘুম হবে না, ভোর 3-4টের সময় দেখে ঘুম হবে, তার ভয় ভয় লাগবে, ডিপ্রেশন আসবে, শারীরিক ক্ষতি হবে, রোগা হয়ে যাবে, এগুলো কিন্তু তার হবে। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। আজকে আমরা যাকে পেয়েছি তিনি গোসাই ঠাকুরের আড্ডায় প্রথমবার, অ্যাস্ট্রোলজার তান্ত্রিক মিষ্টি আচার্য। দিদি, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। ওয়েলকাম সবাইকে গোসাই ঠাকুরের আড্ডায়। আমি প্রথমবার, সকল দর্শককে নমস্কার, মঙ্গল শুভঙ্কর। সবার প্রথম তোমাকে যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে বামাচার আর বীরাচার যে সাধনা, এইগুলো নিয়ে তুমি যদি আমাদের একটুখানি ডিটেলসে বলো। দেখো, তন্ত্রের স্টেপ হচ্ছে বামাচার দিয়ে শুরু করতে হয়, তারপর বীরাচারও পরের স্টেপ। বামাচার হচ্ছে পঞ্চমকার সাধনা করে বামাচার সাধনা করতে হয়। মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন, এই 5টা মিলে হচ্ছে পঞ্চমকার। পঞ্চমকার ওই আসনে বসে তবেই কিন্তু নিজের মধ্যে শক্তির উদ্ভাবনা করতে হয়, যেভাবে শক্তি সঞ্চারটা হয়, মানে কুণ্ডলিনী জাগরণ যেটাকে বলে, নিজের মধ্যে শক্তি সঞ্চার। যে দেবী, দশ মহাবিদ্য দেবী যে শক্তি, সেটা নিজের মধ্যে পাওয়ার আপ করো, ঠিক আছে, পাওয়ারটা অন করো, এটাই হচ্ছে বামাচার। আর বীরাচার হচ্ছে বীরের মতো আচার, যেটা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে, মানে এর থেকেও সেটা শক্ত। আচ্ছা, ওখানে পঞ্চমুণ্ডির আসনে বসতে হয়। পঞ্চমুণ্ডি হচ্ছে 5টা মাথা, বিষধর সাপ, বেজি, শিয়াল এবং চন্ডালের মাথা থাকে ওখানে, আর বাঁদরের মাথা, এই 5টা মিলে হচ্ছে পঞ্চমুণ্ডি আসন। ওটা একটা আসন করে নিচে মুন্ডগুলো থাকে মরা মৃত, তো তার উপর বসে সাধনা করতে হয়, তবেই কিন্তু এই সাধনার জগতে আসতে হয়। আচ্ছা, মানে ওটা ফার্স্ট স্টেপ। একদম, ওটা তন্ত্রের কিন্তু ফার্স্ট স্টেপ। দশ মহাবিদ্যার যে দেবীগুলো, ওগুলো সাধনা করে তবেই কিন্তু এই স্টেপে আসা যায়। বশীকরণ কিভাবে হয়? বশীকরণ করতে গেলে প্রথমেই বলবো তাকে কিন্তু চিনতে হবে, সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক না থাকলে কিন্তু বশীকরণ হয় না। অনেক দর্শকরা বলে, ঠিক আছে, আমার কাছে ফোন আসে যে বশীকরণ কি সবাইকে করা যায়? কোনো ধরো আর্টিস্ট, কাউকে পছন্দ হলো, বা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে কেউ, কাউকে পছন্দ হলো, তার কিন্তু বশীকরণ ওইভাবে করা যায় না। না চিনলে না জানলে বশীকরণ হয় না। যেটা আকর্ষণ কি হয়, তা আকর্ষণ কি কাকে হয়? ধরুন পাশের বাড়ি, তাকে ভালো লাগে, তার সাথে দেখা হতে হবে, তবেই আকর্ষণ হবে, তাছাড়া কিন্তু হবে না। আর বশীকরণটা চিনলে জানলে তবেই হবে। তার সাথে সম্পর্ক ছিল, কেটে গেছে, ব্রেকআপ হয়ে গেছে বা স্বামী স্ত্রীর সম্পর্ক, তখন কিন্তু বশীকরণটা হবে। আর বশীকরণ করতে গেলে হচ্ছে নখ লাগবে, যাকে বশীকরণটা করবে সে ধরুন তার স্ত্রী, তার নখ লাগবে, চুল যদি থাকে, নাহলে কাপড়, যে কোনো কিছু একটা লাগবে, যদি 3টে থাকে আরো ভালো।
দিয়ে কিন্তু বশীকরণটা হয়। এই বশীকরণের অনেক স্টেপ আছে। ধরুন স্বামীকে বশীকরণ করবে, তাহলে কিন্তু মা বোনেদের যে মাসিকের কাপড় হয় ওই এক টুকরো এবং আরো কিছু মন্ত্র আছে যেগুলো আমি অন ক্যামেরায় বলবো না, এগুলো ওই মন্ত্রটা দিয়ে, যে আমার কাছে ক্লায়েন্ট আসবে তাকেই বলবো আমি মন্ত্রটা, তো মন্ত্রটা দিয়ে যদি বালিশের নিচে রেখে দিতে পারে, মানে স্বামীর বালিশের নিচে কিন্তু রাখতে হবে, ঠিক আছে? স্ত্রী যদি স্বামীকে করতে চায় তখন রাখতে হবে স্বামীর বালিশের নিচে, তবেই কিন্তু এটা হবে। 21 দিনের স্টেপ থাকে, 21 দিনের মধ্যে কিন্তু বশীকরণ হয়ে যায়। এটা একটা গেল। আর যেটা বললাম নখ চুল দিয়ে যেটা হয় ওটাও একটা হয়ে গেল। আচ্ছা, এমন কোনো ক্লায়েন্ট আছে তোমার কাছে যে পরকীয়ায় যুক্ত বা লিপ্ত, সে তোমার কাছে এসেছে বশীকরণ করে দিতে? এরকম কোনো ক্লায়েন্ট আছে বা এসছে তোমার চেম্বারে? একদম পেয়েছি। একজন আমাকে ফোন করে গত 4 মাস আগে, হাউ মাউ করে কাঁদছে মেয়েটা। আমি বলছি কি হয়েছে, আপনি একটু শান্ত হন, শান্ত হয়ে বলুন। বলছে আমার মায়ের সাথে আমার হাজবেন্ডের সম্পর্ক আছে, আমার শিয়ালদা চেম্বারে এসেছে। ওটা আমি বলছি, ফোন টোন করেছে, তখন কথা হয়। আমি বলছি কি বলছেন, এরকম শোনা যায় কিন্তু এটা আমার কাছে আসবে আমি ভাবতে পারিনি, মানে এটা কি সত্যি? বলছে হ্যাঁ অবশ্যই সত্যি, আপনি যদি বলেন আমি সেটা প্রমাণও দেখাতে পারবো, এসএমএস গুলো দেখাতে পারবো যে আমার স্বামী, আমার মানে ওনার হাজবেন্ড যিনি ফোন করেছিলেন ওর মাকে এসএমএস করছে। আমি বলছি আপনার নিজের মা? বলছে হ্যাঁ আমার নিজের মা। আমি বলছি আপনার সৎ মা নয় তো? বলছে না, এরকম সম্পর্ক আছে, ও দেখেওছে, এসএমএস গুলো সব দেখেছে, সম্পর্ক আছে, ওর মায়ের সাথে ঘুরতেও যায় লুকিয়ে। আরে ঠিক আছে আপনি আসুন, আমার যতটা করার আমি করে দেবো বলে উনি এসেছিলেন, মানে হাউ মাউ করে এসেও কাঁদছে। আমি বলছি ভেঙে পড়বেন না, আমি করে দেবো। আচ্ছা, মানে এটা খুব অদ্ভুত, মানে শাশুড়ি সাথে জামাই, মানে এটা ভাবা, মানে পরকীয়া যে কত বেড়ে গেছে এটা তার প্রমাণ। বিদেশ থেকে ফোন আসে তোমার কাছে? একদম আসে, বাংলাদেশ থেকে আসে, সেখান থেকেও কাজ করে। মানে ভারত ছাড়িয়ে একদম। বাইরেও কাজ? আমার দর্শকরা আমাকে দেখতে পাচ্ছে, হয়তো অন্য পডকাস্টে দেখেছে, হুম, তো তারা বুঝতে পারবে বাংলাদেশ থেকেও আসে এবং কাজ করে। হয়, সেটা সম্ভব হয়। অবশ্যই হয়, বিভিন্ন সমস্যায় আছে, বিচ্ছেদের দরুন, কিন্তু সেই বিচ্ছেদটা আমি দেখে করি, মানে সেটা জেনুইন কিনা। সেটা যদি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করতে চাই সেটা কিন্তু আমি করি না, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক, একটা ভালো সম্পর্ক, সেখানে আমি বিচ্ছেদ করলে কিন্তু আমার সমস্যা হবে জীবনে, তাই আমি করি না। আচ্ছা, এটা তো ভগবান আমার ভালো করবেন, তাই জন্য ওই বিচ্ছেদ করি না। কিন্তু যদি বুঝি সেটা জেনুইন, সেটা খারাপ করছে, তখন আমি বিচ্ছেদ করি। ধরুন স্বামী স্ত্রী, ঠিক আছে, তার মাঝখানে থার্ড পার্সন চলে এসেছে, তখন কিন্তু সেটা আমি বিচ্ছেদ করিয়ে দিই, তার আগে কিন্তু করি না। এবং বাংলাদেশ থেকে আসে, আসাম থেকে আসে, গুয়াহাটি থেকে। তুমি আমাকে ফোনে একটা কথা বলছিলে, একটা তিলক হয় খুব সম্ভবত, বশীকরণ তিলক বলে এরকম, সেটা নিয়ে তুমি যদি একটু বলো। এটা রাজ বশীকরণ তিলক। ধরো এটা পরে তুমি আজকে চাকরির ক্ষেত্রে গেছো, সেখানে বসের সাথে মনোমালিন্য তোমার, সেটা কিন্তু বস আর মনোমালিন্য তোমার সাথে হবেও না, ভালো সম্পর্ক, ভালো কথা বলবে। আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে ধরো ডাউন হয়ে যাচ্ছে ব্যবসাটা, ঠিক আছে, তখন সেক্ষেত্রে তুমি পড়ে যেতে পারো। ধরো লোকজন আসছে না ব্যবসার ক্ষেত্রে, পুরো ডাউন হয়ে গেছে, তখন তুমি এটা পড়ে যেতে পারো। কিন্তু কন্টিনিউ এটা একটা স্টেপ হয়, 21 দিন 1 মাস ওটা পড়তে হবে, টানা পড়তে হবে একদম। মানে তাহলে যে ওর মধ্যে অনেক কিছু জিনিস থাকে, ধরো গোরচনা, এটা গরুর মাথায় থাকে, ঠিক আছে, খুব মানে অনেক টাকা দাম এটা, মানে এখানে পাওয়া যায় না। আচ্ছা, কামাখ্যা থেকে ওগুলো আমি আনি। আচ্ছা, গোরচনা থাকে, তাছাড়া কামসিঁদুর থাকে ওর মধ্যে, আর অনেক কিছু দিয়ে ওটা বানানো হয়, কস্তুরি টস্তুরি দিয়ে বানানো হয়, এবং সেটা উইথ গ্যারান্টি কাজ হবেই। একদম 100% কাজ হবে, যারা নিয়েছে তারা জানে। আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করার কি প্রসিডিওর আছে? সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন এবং আমার সাথে সরাসরিও কথা বলতে পারেন আমার নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বার। তোমার চেম্বার গুলো কোথায় কোথায়? আমার চেম্বার হচ্ছে সাঁতরাগাছি আছে, কলকাতা আছে, শিয়ালদায় এটা আছে, এবং তারাপীঠে, মেচেদায় আছে, বর্ধমানে আছে। বাস্তুর ওপর যদি কোনো নেগেটিভ এনার্জি বা প্রভাব থাকে, সেটা কি কাটানো সম্ভব কোনোভাবে? এবার বলছি, বাস্তুর একটা ঘটনা তোমাকে বলছি। আমার একটা বান্ধবী ছিল, অনেক ছোটবেলার বান্ধবী, ওই ক্লাস 5 থেকে ওর সাথে আমার আলাপ, বলতে গেলে স্কুল লাইফ থেকে, কলেজ লাইফে ওর সাথে আলাপ ছিল। ওরা একটা বাড়ি কেনে, এবার যখন থেকে কেনে তখন ছোট খাটো ওদের মানে রোগ না রেগেই আছে, আজ থেকে প্রায় ধরো আমি তখন স্কুলে পড়তাম, অনেক বছর আগের ঘটনা ওটা।
ভালোই হবে, মানে 15 বছর ধরো আগের ঘটনা। তো কি হয়, ওরা বাড়িতে ঢোকে তখন থেকে ওদের শরীর অসুস্থ হতে থাকে। এবার একদিন বলে ওর মায়ের 3rd স্টেজ ধরা পড়েছে ক্যান্সারে। আচ্ছা। এবার খুবই ভয়ানক ব্যাপার, এটা আমি জানতাম, আমার সাথে তখন কথা হতো, মানে কাছাকাছি বাড়িটা ছিল। কাছাকাছি বলতে খুব কাছাকাছিও বললে চলে না, মানে 8 ঘন্টা ধরো লেগে যাবে। তো সেই কারণে ও ওই বাড়িতে যায়, তবে থেকে ওর বাবারও শরীর খারাপ আবার শুরু হয়, হঠাৎ মানে সুগার ধরা পড়ে। এবার সন্ধ্যাবেলা ঠিক 7টা-8টার সময় না গা ভারী হয়ে আসতো। ওদের ওপর ঘরের রুমের পাশে ব্যালকনিটা যে ছিল, ব্যালকনিতে পুরো পাশাপাশি একটা নিম গাছ ছিল। নিম গাছটা যেন ওদের ব্যালকনিটা জুড়ে এরকম ছিল ছায়াটা, বড় নিম গাছটা। এবার 7টা-8টার সময় করে গাটা ভারী হয়ে আসতো। এবার ও আমাকে বলতে আসতো, আর তখন তো আমিও বাচ্চা, আমি বলতাম কি জানি কেন হচ্ছে, হয়তো তোর মনের ভুল এরকম। ও বলছে ভয় ভয় লাগতো, ওর মারও ভয় টয় লাগতো, ওর বাবা অত ভয় টয় লাগতো না। এবার এরকম দিন কাটছে। এবার ওর মা একদিন মারা যায়, যখন ক্লাস 11-এ পড়ে ওর মা মারা যায়। তারপর ও আস্তে আস্তে কাজ স্টার্ট করে, যখন কলেজে ওঠে 1st ইয়ারে 2nd ইয়ারে, তখন ও কাজ স্টার্ট করে কলকাতারই একটা জায়গায় কাজ করতে শুরু করেছিল। একদিন বাড়ি ছিল না 7টার সময় করে, হঠাৎ শুনছি পাশের বাড়ি একজন ফোন করে বলে ওর বাবা কোনো কারণে গ্যাসটা লিক ছিল, তার কারণে পুরো ওখানেই হয়েছে। আর যখন দেহটা বার করে না, মানে ও বলছে যখন ঘটনাটা, পরে আমাকে ওইটা বলে, ততক্ষণ আলাপ ছিল না, মানে আমাদের মধ্যে একটা মনোমালিন্য চলছিল, তখন আলাপ ছিল না। ওর বাবা যখন দেহটা বার করে বলছে পুরো পুড়ে গিয়ে যেমন অবস্থা হয় মানুষের, এই অবস্থাটা হয়। এবার ঘটনাটা যখন আমি এই লাইনে আসি, তন্ত্র লাইনে, তখন আমার সাথে কথা হয়, ততক্ষণ ও ব্যাঙ্গালোরে জবের সূত্রে চলে যায়, মানে আমার বান্ধবী। তখন ও আমার একটা অ্যাড দেখে, ঠিক আছে, ও বুঝলো যে আমি তন্ত্র, তখন জানতো হালকা হালকা, খুব একটা জানতো না, কিন্তু এটা ও প্রফেশন হিসাবে নেয়নি। তো আমার একটা অ্যাড দেখে আমার সাথে যোগাযোগ করে, তখন নতুন ভাবে কথা হয়, বলছে দেখ না এটা কেন হয়েছিল একটু বলতে পারবি? আমি আমার বাবার জন্মছক তোকে দেবো, মায়ের জন্মছক দেবো, আমি দেখলাম। এবং ও বলছে এই ঘটনাটা আমাকে তখন বললো। আমি বললাম দেখ তোদের বাড়ির তো নেগেটিভিটি এরকম ছিল, তোদের বাস্তুতেও প্রবলেম আছে, আমি জন্মছক দেখে বুঝলাম। বাস্তুতেও 4th হাউসেও প্রবলেম আছে ওর বাবার, আমি যতদূর দেখেছি। মৃত মানুষের না দেখতে নেই, তাও মানে দেখেছিল, খুব জোর করছিল। তো বলছে কেন আমার এত বড় ক্ষতি হলো, মানে আমার বাবা নেই, মা নেই, মা ক্যান্সারে মারা গেল। এটা কিন্তু কোনো ভূতের ঘটনা নয়, এটা কিন্তু একটা মানুষের অভিশাপ। পরে এটা আসছি, বলছি তোমাকে। এবার আমার সাথে যখন যোগাযোগ করে, আমি ওকে সলিউশন দিই, আমি বলি এইগুলো এগুলো হয়েছে। বলছে আমারও শরীর টরীর সেরকম ভালো থাকে না, ওরও জন্মছকে ডিস্টার্ব ছিল, তাই জন্য জন্মছকেও ডিস্টার্ব থাকতে হবে, তবেই সে সেই ঘরে যেতে পারবে বাস্তুতে, বুঝলে, মানে ডেস্টিনি তাকে নিয়ে যাবে ওখানে। তখন ও ঘটনাটা আমাকে বলে খুলে যে এই ঘটনা হয়েছিল বহু বছর আগে, মানে আজ থেকে 35 বছর আগে। একটা ফ্যামিলি ছিল, 13 জনের ফ্যামিলি। একটা প্রমোটার ওর সব ভাইগুলোকেই মানে রিকোয়েস্ট করতো যে আমাকে দিয়ে দাও, কিছু পয়সা দেবো তোমাকে, বাড়িটা আমি করে দেবো। প্রমোটাররা এরকম করে থাকে অনেকে, সবাই কথা আমি বলছি না। তো দেয়নি যখন, উনি কি করেন, এবার এনাদের বাড়ি একজন কাজ করতো, মানে ওই যে 13 জনের ফ্যামিলি, ওনাদের বাড়ি একজন কাজ করতো। উনি দেশে চলে গেছে, ওনার স্বামীর অসুস্থ, এক মহিলা, তো দেশে চলে গেছেন। চলে যেতে নতুন একজনকে এনারা চয়েস করে কাছাকাছির মধ্যে একজনের সূত্রে, ওটা পুরো প্ল্যান ছিল, পরে ওটা বুঝতে পারবে, প্ল্যান ভাবে এ করে। তো উনি কি করেন, গ্যাসের যে সিলিন্ডার এটা হয়, উনি আস্তে করে খুলে দিয়ে কাজ টাজ করে বেরিয়ে যায়। তো প্রচন্ড গ্যাসের হচ্ছিল, করতে করতে চারপাশেও 2-3 জন বলছে গ্যাসের তো অনেকক্ষণ ধরেই হচ্ছে। হঠাৎ করে বাস্ট করে সবাই 13 জন মারা যায় ওখানে, ঠিক আছে। প্রমোটাররা ওখানে থাকতে শুরু করে ওর বউ বাচ্চা নিয়ে। প্রমোটারের সেম হয়, ওর বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওর বউ মারা যায় রোগে, ঠিক আছে, ক্যান্সার হয়ে, এই সমস্যাগুলো হয়ে থাকে হতে। তাহলে এক্ষেত্রে কি বুঝলে, একটা অভিশাপ, তারপর একজনের হাতে হ্যান্ড ওভার করে, তারপর একজন হাতে হ্যান্ড ওভার, তারপর এদের হাতে আসে বাড়িটা, মানে অনেক হাত বদল হয়ে বাড়িটা এরা কেনে। জানে পুরোনো বাড়ি কবের মধ্যে কিনে নি, ভাড়া থাকতো কষ্ট করে, এটা হয়। তো একটা অভিশাপ, বুঝতে পারছো, এত জনের মৃত্যু, 13 জনের, ঠিক আছে। কলকাতারই একটা জায়গা, কিন্তু নামটা বলবো না, জায়গাটার বলাটা উচিত হবে না। বহু বছর আগেকার এটা ঘটনা, একটা মানুষের অভিশাপ,
হ্যাঁ, ঠিক আছে, ওখানে যে থাকতে পারলো না সারা জীবন, একটা আত্মনাদ, একটা কষ্ট, তার কারণেই কিন্তু এই মৃত্যুগুলো হয়েছে। কিন্তু এটা কোনো ভূতের কোনো ব্যাপার না। এখানে আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, জন্মছক দেখে কি অ্যাক্সিডেন্টের যোগ বোঝা যায়, মানে বোঝা সম্ভব? একদম বলা যায়। লগ্ন সাপেক্ষে, লগ্ন মানে হচ্ছে আমাদের শরীর, সেই লগ্ন সাপেক্ষে যদি মঙ্গল আজকে অষ্টম হাউসে চলে যায়, তার উপর তার যদি বলও কম থাকে, বল কম থাকতে বললে তার ধরো বৃদ্ধ অবস্থা, ধরো 25-26 ডিগ্রিতে আছে, তার তো বল কম, বা 0 ডিগ্রি বা 1 ডিগ্রি সেই নক্ষত্র আছে, তাহলে কিন্তু তার অ্যাক্সিডেন্টের প্রবণতা বেশি বাড়ে। তারপর রাহু থাকলে, সেখানে শনি মঙ্গল একসাথে থাকলে অষ্টমে, তাহলে কিন্তু হবেই হবে অ্যাক্সিডেন্ট, হওয়ার প্রবণতাটা বেশি। তার আগেই রেমেডি করে নেওয়া বেটার। রেমেডি করা যায়? অবশ্যই রেমেডি করা যায়। রেমেডি করলে হবে না অ্যাক্সিডেন্ট? না, অ্যাক্সিডেন্ট হবে না রেমেডি করলে। আচ্ছা, একটু হলেও বাঁচিয়ে দেবো, কিন্তু আমরা কি মৃত্যুকে পুরোটা বাঁচিতে পারি? হয় না। কিন্তু একটু হলেও, তার ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে বাইক নিয়ে যাচ্ছে বা এই 4 চাকা নিয়ে যাচ্ছে, সে অ্যাক্সিডেন্টের মুখে পড়েছে, তার গাড়িটা ফ্র্যাকচার হয়েছে, বাট তার কিছু ইনজুরি, হয়তো অল্প ইনজুরি হয়েছে, মানে অল্পের উপর দিয়ে একদম রাইট, কিন্তু মৃত্যুটা হবে না। তার যে মৃত্যুটা লেখা ছিল, মৃত্যুটা কিন্তু হবে না। আচ্ছা, এটা আমি অন ক্যামেরায় বলতে পারি, এটা আচ্ছা। আমরা বাঁচিয়ে দিতে পারি অ্যাস্ট্রোলজার। দিদি, মাঙ্গলিক নিয়ে চারিদিকে প্রচুর ভয়ের বাতাবরণ আছে, মাঙ্গলিক কি সত্যি ভয়ের? মাঙ্গলিক কোনো ভয়ের কারণ না। মাঙ্গলিক দোষ হচ্ছে সংসারে অশান্তিটা এটা লাগায়। কারণ লগ্ন সাপেক্ষে যদি লগ্নে থাকে মঙ্গল এবং চতুর্থে থাকে বা সপ্তমে অষ্টমে দ্বাদশে থাকে, তাহলে কিন্তু হতে পারে। বা চন্দ্র থেকে ধরা যাচ্ছে মঙ্গল চতুর্থে, সপ্তমে অষ্টমে বা দ্বাদশে আছে, বা শুক্র থেকে আছে, তাহলেও কিন্তু সে মাঙ্গলিক। কিন্তু চন্দ্র আর শুক্র থেকে থাকলে, ধরো লগ্ন থেকে নেই আজকে, চন্দ্র আর শুক্র থেকে আছে, তাহলে কিন্তু সে কম মাঙ্গলিক। আর পুরোটা যদি সব দিক থেকে থাকে, 3 দিক থেকে, চন্দ্র থেকে শুক্র থেকে লগ্ন থেকে, তাহলে কিন্তু সে পুরোপুরি মাঙ্গলিক। তাহলে কিন্তু তার মানে অতি অবশ্যই, আমি বলবো আমার দর্শকরা দেখছেন, অতি অবশ্যই রেমেডি করে নেবেন, তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে হবে না। বর্তমান দিনে মা বগলামুখীকে সবাই কোর্ট কাচারির দেবী বানিয়ে দিয়েছে, মা বগলামুখী দেবীকে নিয়ে তুমি কি বলবে? দেখো, মা বগলামুখীর যদি সাধনা করতে পারে কোনো সাধনা, এখন তো মানে কি বলবো, 100 জপ করেও এখন সাধনা করতে চলে আসে। কি বলবো, এগুলোকে ভণ্ড ছাড়া আর কিছু বলবো না। এরকম তো মানুষ আছে, 100 ধরো সারা জীবনে 100টা জব করেছে, তাও চলে আসে। কিন্তু না, 1,00,008 বার জব করতে হয় বগলামুখী সাধনা, তারপর প্রত্যেক দিন কিন্তু করে যেতে হয় অন্তত। আচ্ছা, 1008 বার করে হোক, 108 বার করে হোক, করে যেতে হয়। তবেই কিন্তু একজন সাধক মানে ঠিক জায়গায় পৌঁছাতে পারে, তবেই কিন্তু সে কাজগুলোকে ধরতে পারে, করতে পারে। কিন্তু এখন অনেকে 100টা এরকমও আছে, মানে আমার দেখা, বগলামুখী মন্ত্র জানে না, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানে না, কিন্তু মানে এই প্রফেশনে চলে এসেছে, তন্ত্র প্রফেশনে, অ্যাস্ট্রোলজি প্রফেশনে, প্রফেশন বানিয়ে নিয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। দেখো, বগলামুখী যদি কেউ জব সত্যিকারই করে, তার কিন্তু চতুর্বর্গ ফলপ্রাপ্তি হয়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টে কিন্তু মানে তার মধ্যে উজ্জ্বল সেই থাকে একদম। আচ্ছা, তন্ত্র কি এক জন্মে হয়? এটা বলতে গেলে মানে অনেক কিছু বলতে হয়। তন্ত্র কিন্তু এক জন্মে হয় না, এটা শোনা সাপেক্ষ। তন্ত্র করতে গেলে 7টা জন্ম ফিরে আসতে হয়। ধরো এই জন্মে তার পুরো সাধনাটা হয়নি, দশম মহাবিদ্যা সব সাধনা হয়নি, দশম মহাবিদ্যা ছাড়াও তো আরো দেবীরা আছে আমাদের, তো সেই সাধনা ধরো পুরোটা কমপ্লিট করতে পারেনি, তার আগেই তার মৃত্যু হয়ে গেছে, কোনো একটা কারণে তার মৃত্যু হয়ে গেছে। এটা যে কারণে হোক, হার্ট অ্যাটাক হতে পারে, ঠিক আছে, স্ট্রোক হতে পারে, আরো অনেক কিছু, অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই কারণে মৃত্যু হয়ে গেছে। তখন কি হবে, তখন কিন্তু তার আরো একটা জন্ম আসতে হবে, সেই জন্মে ধরো হয়নি, তারও আর একটা জন্ম আসতে হবে, এটা কিন্তু হবে। তাই 7 জন্ম মিলে কিন্তু হয়। আচ্ছা, এখানে আমার আরেকটা কথা মনে পড়লো, তুমি আমাকে একটা পূর্বজন্মের গল্প বলছিলে, এরকম পূর্বজন্ম নিয়ে, সেটা তুমি যদি একটুখানি বলো। আমার সাঁতরাগাছির চেম্বারে একজন এসেছিলেন, সাঁতরাগাছিতে আমার চেম্বার আছে, উনি আমাকে বলল, এক মহিলা, ওনার বাচ্চাকে আনেনি তখন, ছেলেটি ওই 6-এ পড়ে, বলছে প্রত্যেকদিন রাত্রিবেলায় ও ঠিক 11টা-12টার দিকে ও বলে, মা, মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ধরো 10টা 10টার সময় পড়াশোনা করে ঘুম পাড়িয়ে দেয়। ও
উনি দূর থেকে এসেছিলেন, কিন্তু উনি হাওড়ায় থাকেন না, হাওড়া সাদের কাছে উনি থাকেন না। উনি এসেছিলেন হচ্ছে বাগনান একটা জায়গা আছে, হ্যাঁ বাগনান। হ্যাঁ ওই বাগনান থেকে উনি এসেছিলেন। এবার প্রত্যেকদিন রাত্রিবেলায় কি হয় বলে, মা তুমি তো এত কালো, আমার মা তো ফর্সা ছিল। আমি সবসময় দেখি আমার মা তো ফর্সা, আমার মা আমাকে মানে মাংস রান্না করে খাওয়ায়, কিন্তু তুমি আমাকে সবসময় বলো আমি মাছ পছন্দ করি। বলছি তুই তো মাছই পছন্দ করি। বলছে না আমি কিন্তু মাংস পছন্দ করতাম, এখন মাছ পছন্দ করি। বলছে আমার মা খুব ফর্সা, খুব সুন্দর দেখতে, তোমাকে এরকম দেখতে কেন মা? বলছি প্রত্যেকদিন বলে। বলছে উনি কাঁদছেন মহিলা এসে। আমি বলছি আপনি ভেঙে পড়বেন না, ওর জন্মছকটা আমাকে একটু দেখান, কোনো জায়গায় কি করেছেন? বলছে না আমি তো কোনো জায়গায় করিনি। আমি ঠিক আছে তাহলে ডেট অফ বার্থ বলুন, টাইম বলুন। আমি দেখলাম, দেখে যতদূর বুঝলাম আমার 5th হাউস থেকে আমাদের পূর্বজন্ম সম্বন্ধে জানা যায় যে সে আগের জন্মে কতটা কি ভালো কাজ করেছিল বা খারাপ কাজ করেছিল, সেটা থেকে দেখা যায়। কিন্তু ধরো পঞ্চমে আজকে কেতু বসে আছে, কেতু গ্রহ ধরো পঞ্চমে বসে আছে, তাহলে কিন্তু বুঝতে হবে আগের জন্মে তার বাচ্চা সম্পর্কিত কিছু প্রবলেম হয়েছিল, যার কারণে এই জন্মে তার বাচ্চা নিয়ে প্রবলেম, মানে বাচ্চা আসতে চাইবে না, কোনো মহিলার বাচ্চা আসতে চাইবে না। ছেলেদের হলেও কিন্তু প্রবলেম হবে সেরকমই যে কোনো গ্রহ বসে থাকলে তার আলাদা আলাদা এফেক্ট। তো আমি দেখলাম যে ছেলেটার এটা হওয়ার সম্ভাবনা আছে, ও কোনো জাতিস্বর টাইপের আমার মনে হয়েছে, আমার যেটা অ্যানালিসিস করে মনে হয়েছে জাতিস্বর টাইপের হতে পারে। তাই কারণে ও আগের জন্মের কথা ওর মনে পড়ছে, আগের জন্মে ওর মা ফর্সা ছিল, তাই কারণে এনাকে বলছে যে, সেটা আমি বুঝতে পেরেছি জন্মছক দিয়ে, এটা বোঝা যায়। দিদি কারোর ওপর যদি ব্ল্যাক ম্যাজিক হয় সে কি নিজে সেটা বুঝতে পারবে, মানে ফিল করতে পারবে? দেখো ব্ল্যাক ম্যাজিক করলে তার সবসময় একটা টেনশন ঘুরে বেড়াবে, তার মনে হয় চারপাশ দিয়ে কেউ ঘুরছে, ঘুম হলে ঘুমোতে পারবে না, চোখের তলে স্পট পড়ে যাবে, রাতের দিকে ঘুম হবে না, ভোর 3টে-4টের সময় দেখে ঘুম হবে, তার ভয় ভয় লাগবে, ডিপ্রেশন আসবে, শারীরিক ক্ষতি হবে, রোগা হয়ে যাবে, এগুলো কিন্তু তার হবে। তার কারণে একটা টোটকা আমি সকল দর্শকদের বলছি, গোসাই ঠাকুরের আড্ডা সকল দর্শকদের, 3টে লঙ্কা নেবে, শুকনো লঙ্কা নিয়ে অ্যান্টি ক্লক ঘুরিয়ে সেই লঙ্কাটা কিন্তু পুড়িয়ে দেবেন নিজের মাথার দিকে, অ্যান্টি ক্লক 3বার ঘুরিয়ে কিন্তু এই শুকনো লঙ্কা 3টে পুড়িয়ে দেবেন, তাহলে কিন্তু নেগেটিভ এনার্জি অনেকটাই দূরে যাবে। এতে কিন্তু কোনো টাকা লাগবে না। এটা আপনাদের একটা ছোট্ট টিপস বললাম, এবার বাকি আরো ভালো হওয়ার জন্য সেটা এসে দেখাতে হবে আমাকে। তুমি তো এত বছর ধরে সাধনা করছো, তোমার সাধন জীবনে এরকম কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স আছে যেটা তোমাকে মানে ভয় পাইয়ে দিয়েছিল? হ্যাঁ আছে, আমি প্রত্যেক বছর কামাখ্যায় যাই, ঠিক আছে, ওই অম্বুবাচীর সময় করে আমি কামাখ্যায় যাই, থাকি ওখানে 5-6 দিন ওখানে আমি থাকতে হয়। তো 5 বছর আগেকার ঘটনা, আমি সেম গেছি একটা হোটেলে, তখন না কি বলতো এখন মানে হোটেলগুলো আগে থেকে যেমন বুক করতে হয়, তখন মানে যখন খুশি গেলে বুক হয়ে গেলে হতো, কিন্তু সেই বছর কি হয়েছিল পুরো অনেক রুম, জানো তো অম্বুবাচীর সময় প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়, প্রচুর এবার প্রচুর রুম বুক ছিল। তখন কি হয় আমি বললাম গিয়েই বুক করবো, তখনকার তো 5 বছর আগে তো আরো আলাদা ছিল, এখন যেমন আগে থেকে বুক করতে হয়, নাহলে বুক হয়ে যায়। তো আমি গেছিলাম, গিয়ে দেখছি রুম পাইনি, এবার যাদের হোটেলে উঠতাম ওনারে একটা হোটেলের খোঁজ দিল, তো সেখানে গেলাম, খুব কমের মধ্যেই হোটেল রুমটা পেয়ে গেছিলাম, মানে ওনাদের তুলনায় কমে পেয়ে গেছিলাম সব কিছু থেকে। এবার আমি আছি, বাথরুমে গেছি, হঠাৎ করে মনে হচ্ছে কেউ আমাকে ঠেললো হঠাৎ করে, কিন্তু যখন পিছন করে দেখছি কেউ নেই, হঠাৎ করেই মনে হলো এটা। আর একদিন সেকেন্ড দিন কি হয়, মানে প্রথম দিন ঘটনা এটা হয়, পেছন করে দেখছি কেউ নেই, মনে হলো কেউ যেন সত্যিকারই ঠিললো, ঠিক আছে, এমন ঠিললো আমি ফট করে পড়ে গেছি বাথরুমে ওখানে। সেকেন্ড দিন কি হয়, আমি যখন ঘুমাচ্ছি, মানে ছোট যে লাইট ল্যাম্প হয় না, ওটা দিয়ে ছোট লাইট ল্যাম্পটা জেলে ঘুমাচ্ছি, আরো যারা আমার সাথে গেছিল আমার সঙ্গীরা তারা সব যে যার রুমে ছিল, আমি ওই রুমে একাই ছিলাম। এবার ঘুমাচ্ছি, ঘুমাতে ঘুমাতে হঠাৎ দেখছি কানের এখানে কেউ যেন সেই ফু দিয়ে কথা বললে যেমন হয়, সে যেন অন্য ভাষায় একটা কথা বলছে কানের মধ্যে এখানে, সেটা অসমীয়া ভাষা। আচ্ছা, সেটা আমি পরে বুঝেছি, কিছু একটা ভাষা ওরকম কথা বলছে, ভালো করে ওটা বুঝিনি, কিন্তু ওটা যে অসমীয়া ভাষা এটা স্পষ্ট পাওয়া যাচ্ছে, সেই ভাষায় কথা বলছে। এবার সঙ্গে সঙ্গে সেটা আমি ফট করে দেখছি, মানে চোখ খুলে যে কিছু নেই, ঠিক আছে। এবার থার্ড দিন কি হয়, থার্ড দিন আবার একটা সেম প্রবলেম, আমি শুয়ে আছি, শুতে শুতে হঠাৎ করে এপাশ ফিরলে না, মানে দেখবে ঘুমের ঘোরে এপাশ ফিরলে মানে একটু নিদ্রাটা থাকে, থাকতে থাকতেও একটু একটু জ্ঞান থাকে,
হঠাৎ করে দেখছি ওটা এসি রুম ছিল, তো একটা চাদর দেওয়া হয়েছিল, চাদরটা এইভাবে মানে কেউ বসে থাকলে যেমন হয় মুড়ি দিয়ে এইভাবে আছে চাদরটা। ফট করে আমি ভয় পেয়ে মানে ওই লাইটটা জ্বালিয়ে দেখি চাদরটা পড়ে গেল যেমন আছে, কিন্তু মনে হচ্ছিল ততক্ষণে চাদরটা মুড়ি দিয়ে এইভাবে কেউ বসে আছে, কিন্তু চাদরের মধ্যে কিছু নেই। ফট করে যখন আলোটা জ্বাললাম ওটা তাড়াতাড়ি করে ওই চাদরটা পড়ে গেল। আমার তো মানে প্রচন্ড ভয় লেগে গেছে। আমিও তো বেসিক্যালি একটা মানুষ, কাজের সূত্রে আমাকে যেতে হয় যেহেতু, ঠিক 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 আছে, এই তন্ত্র সাধনার ক্ষেত্রে তো আমাকে সেখানে যেতেই হয়। তো সেই কারণে আমি যাই। আমি ভয়েতে পরের দিন, চতুর্থ দিন আমি পুরো রুমটা ছেড়ে দিই। আমি না, ওই এনাদের খালি হয়ে গেছিল একটা রুম, খুব ভাগ্য ভালো আমার, তো আমি ওখানে চলে যাই, যেখানে আমি উঠতাম এই রুমটা, তো ওখানে আমি চলে যাই। এটা ছিল আমার একটা ভৌতিক অভিজ্ঞতা। আমি জানি না এটা ভূতের কোনো এ কিনা, কিন্তু আমার সাথে তো হয়েছে। এটা কি আমি বিষয়টা বুঝলাম, কিন্তু এটা কোনো ভৌতিক ব্যাপারই, এটা আমি 100% শিওর, নাহলে তো এরকম হয় না। ভূত যে ওই বলে না চোখে দেখে, ওরকম কিন্তু চোখে দেখা যায় না। আমরাও কাজ করি, আমরাও জানি ভূত বলে ওরকম কিছু চোখে দেখা যায় না, কিন্তু আমরা যে পেট চালান করে করি এটাও সত্যি। এবার কথাটা বলি, এটা একটা অবয়ব। যখন ধরো আমি জব টপ করি তখন এগুলো বুঝতে পারি, পেট সাধনে যখন করি। তখন একটা ঘটনা বলি। একদিন আমি জব করছি, চিতা সাধনা করতে বলেছিল আমার যে গুরু ছিলেন। তো চিতা সাধনা করতে গেলে কিন্তু একা করতে হয়, নির্জন শ্মশানে। এটা তারাপীঠের শ্মশানে নয়, এটা একটা নির্জন শ্মশানে গ্রামেরই ভিতরে। ওখানে আমাকে বলেছিল। তো আমি আসন টাসন পেতে মরে গেলে যে ছাইটা হয়ে যায় না, ওই ছাইটা দিয়ে একটা অবয়ব তৈরি করতে মানুষের মতো। তো ওটা করে ওর মধ্যে আসনটা পেতে আসন শুদ্ধি করে এবার করছি। করতে করতে হঠাৎ যখন চোখ বন্ধ করে করি তখন দেখছি কেউ যেন হেসে বেড়াচ্ছে, মানে আমার চারপাশে গোল করে ঘুরে হেসে বেড়াচ্ছে, আর কানের কাছে এসে মানে ফু দিচ্ছে, উঠে যা বলে, এরকম। বুঝতে পারছো? এটা হয়েছে। এটা কি বলতো, তাকে তন্ত্র জগতে মানে আসতে দেবে না এত তাড়াতাড়ি। এর জন্য মানে মায়ের যে সহচরীরা থাকে, ডাকিনী যোগিনী, এছাড়াও যে অশরীরা থাকে তারা কিন্তু ডিস্টার্ব করে থাকে। তাই চোখ খুলে যখন সাধারণ হয়ে যায় কমপ্লিট, তখন কিন্তু আমি কিছুই দেখতে পাই না। তাই ভূত কিন্তু ওইভাবে দেখা যায় না। কিন্তু আমরা পেট চালান করে, আমি বেসিক্যালি পেট চালান করে কাজ করে থাকি, ওটা কিন্তু একটা অবয়ব। এরকম অনেক দেখেছি আমি। সাধনা করছি, ধরো ঘরে এরকম কানের সামনে দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, একটা যেন ফু দিয়ে যাচ্ছে দুই কানে, এরকম প্রচুর হয়েছে। তারপর কিছু শ্যাডো ধরো সাদা সাদা, এরকম অনেক দেখেছি, ঠিক আছে। কিন্তু পুরো শরীর নিয়ে আসে, এগুলো একদম অদ্ভুত কথা, এগুলো হয় না। হয় না, মানে আকার ইঙ্গিত বা একদম অনুভূতিতে বোঝা যায়। যেমন ওই ঘটনাটা আমি বললাম আগে, আমার বান্ধবীর ঘটনাটা, সে সবকিছুই ওদের একটা অভিশাপ বলে থাকে, ওদের একটা মানুষের প্রতি রাগ থাকে, যে কে তন্ত্র সাধনা করতে দেবো না, এরকম। ভূত বা প্রেত কারা? দেখো, পেত হচ্ছে তারাই, অতৃপ্ত পেত হয় যারা ধরো গলায় দড়ি দিয়ে মারা গেছে, বা বিষ খেয়ে মারা গেছে, বা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বা জলে ডুবে মারা গেছে, তারাই কিন্তু ডিস্টার্ব করে অ্যাকচুয়ালি। বাকি যারা ভালোভাবে বা ভালোভাবে মারা গেছে, বা তারা মেন্টাল দিক দিয়ে বা মানসিক দিক দিয়ে তারা ভালো মানুষ, তারা কিন্তু এসে ডিস্টার্ব করে না। যখন আমরা ধরো সাধনা করি তখন কিন্তু এই অতৃপ্ত পেতরাই কিন্তু ডিস্টার্ব করে অ্যাকচুয়ালি। আচ্ছা, প্রেত সাধনা করতে গিয়ে তোমার কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে? পেট সাধনা করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে একটা, তোমাকে বলি। এটা আমি আমার ঘরের গৃহ মন্দিরে করছিলাম। গলায় দড়ির একটুখানি টুকরো, ওটা জোগাড় করতে হয় বিভিন্নভাবে, ওটা আর বলছি না। তো ওইটা আমাকে একজন জোগাড় করে দেয়, তো আমি সেই সূত্রে ওটা আমার কাছে রাখি, এবং চিতার যে ছাই সেটা দিয়ে আবার কাজটা করতে হয়। আমি যখন করছি ক্রিয়াটা, এটা শত্রু দমনের একটা ক্রিয়া, এইগুলো দিয়ে যদি শত্রু দমন করা হয় তাহলে কিন্তু বেটার হয়। তো আমি যখন করছি, করতে করতে দেখছি গোটা মানে চারদিকটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু ওটা আমার মন্দিরেই করছি, কিন্তু গোটা চারদিকটা আমার চারপাশে ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ গাটা ভারী হয়ে আসছে, মনে হচ্ছে যেন কারোর প্রেজেন্ট আমার পিছনে, এটা মনে হচ্ছে আমার পুরো ব্যাক সাইডে মনে হচ্ছে কারোর প্রেজেন্ট খুব কাছাকাছি আছে, সে একদম এতটা ধরো সামনে চলে গেছে। এটা আমার অভিজ্ঞতা হয়েছে যখন ক্রিয়াটা আমি করছি। কিন্তু তাও আমি কিন্তু ওখান থেকে উঠিনি, কারণ আসন ছেড়ে উঠতে মানা করেছিল আমার গুরুদেব। তাই জন্য এটা হচ্ছে আমার ভয়ানক একটা অভিজ্ঞতা। আমি বুঝতে পারছি কেউ পিছনে আমার আছে, একদম পারফেক্ট যে আছে,
এইভাবে দেখলে পুরো দেখা যায় যে ওটা কেউ আছে, কোনো একটা অবয়ব। এটা কিন্তু আমার অভিজ্ঞতা। এটাকে তুমি ভূত বলো পেট বলো, কেউ একজন ছিল, এটা শিওর। কিন্তু সে শরীর নিয়ে ছিল না। শরীর কিন্তু আমরা মারা গেলে কিন্তু শরীর থাকে না। যখন আমরা শ্মশানে যাই না, আমাদের দাহ হয়ে যায়, তখন কিন্তু আমাদের শরীরটা পুড়ে গেল, কিন্তু আত্মাটা বা আত্মা সে কিন্তু থাকে, থেকে যায়। সে ভালো আত্মা হোক বা খারাপ হোক। দিদি, পুতুল তন্ত্র কিভাবে হয়, মানে কিভাবে কাজ করে? পুতুল বান একটা মারা যায়, যেটাকে বান মারা বলা হয়। দুটো পুতুল রাখতে হয়, এই প্রসেসটা আমি বলছি। ওই পুতুলের মধ্যে মানে যাকে যাকে বান মারা হচ্ছে সেটা দিয়ে কাজ করা হয়। ধরো দুজনকে বান মারা হচ্ছে, তাহলে দুটো পুতুল লাগবে। যদি একজনকে বান মারা হয় তাহলে একটা পুতুল লাগে। তার মধ্যে তার প্রাণটাকে সঞ্চার করে ভিতরে। তার জিনিসগুলো দিয়ে করতে হবে, তার চুল, তার নখ, তার কাপড়, তার পরা বস্ত্র হতে হবে, তার ছোঁয়া, সেগুলো দিয়ে আরো অনেক জিনিস দিয়ে ওটা ক্রিয়াটা হয়। তবে তার শরীরকে অসুস্থ করে দেওয়া যায় কোন মানুষের। ওটা হচ্ছে পুতুল বান। পুতুলের মধ্যে তার প্রাণ সঞ্চার করা। দিদি, তোমার চেম্বারে এরকম কেউ এসেছে যে যাকে বান মারা হয়েছে, মানে বান কাটাতে? বান কি কাটানো যায়? একদম। আমার মেচেদা চেম্বারে একজন এসেছিল, তার মাকে বান মেরেছে। মানে যে মেয়েটা এসেছিল ওর মাকে বান মেরেছে ওর বাবা। বাবা কিন্তু অনেকদিন আগে ওকে মানে ওর মাকে ছেড়ে চলে গেছে, মানে অন্য একজনের সাথে চলে গেছে, অ্যাফেয়ার ছিল, চলে গেছে। এনাকে পছন্দ নয় তাই বান মেরেছে। এটা বলছে আমার মায়ের খুব শরীর খারাপ, আমার মা আসতে পারবে না, আমি তাই এসেছি। ছবি টবি দেখাচ্ছে, মানে দেখলাম ওনাকে দেখে উনি পুরো শুকিয়ে গেছে। আমি কিন্তু প্রথমে একটা কথা বলি, আমি কিন্তু বান মারি না, আচ্ছা, বান কাটাই। কিন্তু যে কাটা সে কিন্তু সেই প্রসেসটাও জানে, মারার প্রসেসটাও জানে, কিন্তু আমি করি না, জানি বাট করি না। এবার ছবি টবি দেখে বুঝলাম ওনার চোখের তলা একদম কালশিটে পড়ে গেছে, উনি একদম রোগা হয়ে গেছে, মানে ওনার মা। ওই দেখে বললো হ্যাঁ এনাকে করা হয়েছে। তখন আমি তারাপীঠে একটা ডেট দিই, ওখানে গিয়ে কিন্তু আমি এটা কাটাই। আচ্ছা। আর এই বান কাটালে কিন্তু আমাদের যারা তন্ত্র করি, তন্ত্র সাধক বা সাধিকা, তাদের মধ্যেও কিন্তু খারাপ হয়। আচ্ছা, বলি কাটালে কি হয়, যে মেরেছে সে তো তার মতো মেরেছে। এবার আমি বুঝলাম কি করে যে উনি মেরেছে। এবার মেয়েটিও সন্দেহ করেছে, এবং আমিও ওর বাবাকে দেখে বুঝলাম যে ওনার জন্মছকও দেখলাম, উনি মানে ক্ষতি করার মাইন্ড। এটা কিন্তু বোঝা যায় সে কতটা ভালো কি খারাপ, সেটা কিন্তু জন্মছক দেখে আমরা বুঝে যাবো। যখন ডেট অফ বার্থ দিল তখন আমি দেখে বুঝলাম যে উনি ওরকম টাইপেরই মানুষ এবং বাজে টাইপের মানুষ। ওর মেয়ের কথা যতদূর বুঝলাম, তো ওনাকে নিয়ে যায়, উনি এখন ভালোও আছেন, কথাও হয় মাঝে মাঝে। আমাদের সময় একদম শেষের দিকে, তবে শেষ করার আগে যে প্রশ্নটা তোমাকে করব সেটা হচ্ছে যে আমাদের বাড়ির বাইরে পা রাখলেই চারিদিকে বিভিন্ন রকম শত্রু, এই শত্রুকে কি দমন করা যায়? অবশ্যই শত্রুকে দমন করা যায়, সেটা বগলমুখী প্রয়োগ দ্বারা মানে করতে হয় শত্রুকে দমন। এবার ঘরের মধ্যে ধরুন কোনো শত্রু আছে, তাহলে শত্রু তো এমনি সৃষ্টি হয়নি, তার বাস্তুতে কিছু প্রবলেম আছে, তার কারণে ঘরের মধ্যে শত্রু হয়ে যায়। ভাই বোনে হয়, দেখবেন ভাই ভাই হয়, বোনে বোনে হয়, বাস্তুতেও প্রবলেম আছে, তাহলে কিন্তু হয়। এবং বাস্তুতে প্রবলেম থাকলেও আরো অনেক কিছু ক্ষতি হয়। ধরুন কারোর শনি চতুর্থে আছে, চতুর্থ হাউসটা হচ্ছে আমাদের ঘর বাড়ি, ঠিক আছে, জমি, তখন কি হয় বাড়িতে দেখবে ড্যাম খাচ্ছে আর অনেক জায়গায় ফেটে ফেটে পড়ছে, শনি চতুর্থ থাকলে হয়। এবং তার বাসস্থান 1000 বার চেঞ্জ হবে, 2-3 বার 4 বার তো চেঞ্জ হবেই তার বাসস্থান। আজকে এটা কিনলো, আজকে একটা বিক্রি করতে হলো, আবার কালকে একটা কিনলো, কালকে একটা বিক্রি করতে হলো। আর এই শত্রু দমন যেটা বলছো, শত্রু দমন করতে গেলে কিন্তু বগলমুখী প্রয়োগ দ্বারা মানে করে থাকি আমি। আচ্ছা, সবাই যারা জানে প্রসেস, আর বগলমুখী প্রয়োগ দ্বারা কিন্তু শত্রু দমনটা করতে হয়। এবং ধরো হঠাৎ করে কেউ করে মামলা মোকদ্দমায় ফেসে গেছে, তখন কি করতে হবে, এক মুঠো আতপ চাল নিয়ে, ধরো বিনা কারণে ফেসেছে, কিন্তু ভুল করলে কিন্তু নয়, বিনা কারণে অনেকে ফেসে যায়, আমার মোকদ্দমা জড়ায়, তো আবার এক মুঠো চাল নিয়ে, যেদিন ধরো ডেট থাকবে ওটা যাওয়া ডেট দেওয়া হবে, সেই দিন এক মুঠো চাল নিয়ে মানে ওই চত্বরে ধরো ও যেটা দিয়ে যাচ্ছে এটা দিয়ে ছিটিয়ে দিল, অল্প এক মুঠো আতপ চাল, তাহলে কিন্তু এটা বেটার রেজাল্ট হবে। যতবার যাবে, যতবার ডেট পড়বে, এটা বেটার রেজাল্ট হবে।
দিদি অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমাদের দেওয়ার জন্য, গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর আজকের পর্বটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা যারা ভাবছেন অ্যাস্ট্রোলজার তান্ত্রিক মিষ্টি আচার্যের সাথে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে তো নাম্বার রইলো, ডেসক্রিপশন বক্সেও নাম্বার রইলো, আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার।